নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছে এই মুহূর্তের বিশেষ খবর। গত 3 বছরে বাংলার রাজনীতিতে সবথেকে বেশি আলোড়ন ফেলেছিল যে বিষয়, তা হলো নিয়োগ দুর্নীতি মামলা। স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী নিয়োগে বহু অনিয়মের অভিযোগ রয়েছে। টেট এবং এসএসসির দুই ক্ষেত্রেই রয়েছে অভিযোগ। সোমবার এসএসসি মামলায় সব নিয়োগ বাতিল করল হাইকোর্ট। সমস্ত বেআইনি চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এসএসসি মামলায় সোমবার এমনই নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ। 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর 24,000-এর বেশি শূন্য পদের নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে, যার প্রতিবাদে দীর্ঘদিন ধরে বিক্ষোভ দেখিয়েছিলেন চাকরি প্রার্থীরা। অভিযোগ, যোগ্য প্রার্থীরা চাকরি পাননি, টাকার বিনিময়ে বিক্রি হয়েছে চাকরি। এসএসসি মামলায় প্রায় 8,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হল। মামলা যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্ট এসএসসির এই চাকরি বাতিলের মামলা হাইকোর্টে ফেরত পাঠিয়েছিল। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদের বেঞ্চকে 6 মাসের জন্য মামলার শুনানি শেষ করার রায় ঘোষণার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদের বেঞ্চ গত ডিসেম্বর মাস থেকে এসএসসির মামলাগুলি শুনানি শুরু হয়েছিল। প্রায় 3.5 মাস ধরে শুনানি চলেছে। গত 20 মার্চ শুনানি শেষ হয়। তারপর রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। এরপর সোমবার এসএসসি মামলায় সমস্ত নিয়োগ বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বসাক এই নিয়োগ বাতিলের ঘোষণা করেছেন। এসএসসি মামলায় 25,753 জনের চাকরি বাতিল করা হয়েছে। 2016 সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন তারা। প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে 4 সপ্তাহের মধ্যে। বছরে 12% সুদে টাকা ফেরত দিতে হবে। এসএসসি নিয়োগ প্রক্রিয়ার অনেক ওএমআর শিট বা উত্তরপত্র এসএসসির ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। যেগুলি এখনো আপলোড করা হয়নি সেগুলি দ্রুত আপলোড করার নির্দেশ দিয়েছে আদালত। উত্তরপত্র যাতে সাধারণ মানুষ দেখতে পান সেই ব্যবস্থাও করতে হবে। তবে সোমা দাস নামের এক চাকরি প্রাপকের চাকরি থাকবে বলে জানিয়েছে হাইকোর্ট, কারণ তিনি ক্যান্সারে আক্রান্ত। মানবিক কারণে তার চাকরি বহাল রেখেছে আদালত। একই সঙ্গে কোর্ট জানিয়েছে 15 দিনের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। কিভাবে সেই চাকরি দেওয়া হবে? 2016 সালে যতজন পরীক্ষা দিয়েছিল তাদের ওএমআর শিট আবারও মূল্যায়ন করা হবে। এবার সেখান থেকেই বেছে নেওয়া হবে যোগ্যদের। 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া, চারটে নিয়োগ প্রক্রিয়া, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 এবং 11, 12, এই 4টে নিয়োগ প্রক্রিয়ায় মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং মহামান্য বিচারপতি শাব্বার রশিদের বেঞ্চ সেটাকে ক্যান্সেল করেছে, নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করেছে এবং বলেছে যারা যারা স্যালারি পেয়েছে ইললিগাল অ্যাপয়েন্টমেন্টের ফলে তাদের প্রত্যেককে 4 সপ্তাহের মধ্যে সেই স্যালারি ফেরত দিতে হবে এবং 6 সপ্তাহের মধ্যে ডিএমদের নির্দেশ দিয়েছে সেই স্যালারি রিকভার করার জন্য এবং কনসার্ন ডিআইদের নির্দেশ দিয়েছে যে স্যালারি রিকভার হয়েছে কিনা সেটা দেখার জন্য। এবং এই মহামান্য বিচারপতি এই নির্দেশও দিয়েছেন এই যে ওএমআর শিট, যেটা এতদিন ধরে ওরা আর্গুমেন্ট করছিল যে 65B সার্টিফিকেটটা ভ্যালিড কি ভ্যালিড নয়, আজকে মহামান্য বিচারপতিদ্বয় এই নির্দেশ দিয়েছেন হ্যাঁ 65B যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা এভিডেন্স অ্যাক্টে অ্যাডমিসেবল। তাই ওএমআর শিট ম্যানিপুলেশনের ফলে যারা চাকরি পেয়েছেন, প্যানেল এক্সপায়ার হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন, র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন এবং সর্বোপরি যে যারা নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন প্রত্যেকের চাকরি ক্যান্সেল 4 সপ্তাহের মধ্যে। 25,000 4টে নিয়োগ প্রক্রিয়া মিলে 25,753 জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল বোর্ড। সেই 25,753 জনেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার তাই সেগুলোকে সব ইনভ্যালিড করে দিয়েছে, সেগুলো বাতিল করে দিয়েছে এবং শুধুমাত্র সোমা দাস বলে একজন ক্যান্ডিডেট যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে চাকরি পেয়েছিল তারই শুধুমাত্র চাকরিটা আছে। ইভেন এই যে ইললিগালিটি হয়েছে সেটা ক্যাবিনেটও সেই ইললিগালিটির কগনিজেন্স নিয়েছিল এবং ক্যাবিনেট সেই ইললিগালিটির কগনিজেন্স নিয়ে তারাও সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছিল। আজকে মহামান্য বিচারপতি একদমই দেখুন, আজকে এখন সেই ইস্যুটা ছিল না, কিন্তু সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার জন্য ক্যাবিনেট যে ইললিগালিটির পয়েন্টটাকে কগনিজেন্স নিয়েছিল সেটাও আদালত কগনিজেন্স নিয়েছে। অর্থাৎ আর্টিকেল 12 সমস্ত অথরিটিগুলো
যে তারা এই যে সেই ওএমআর শিটগুলোর উপর অ্যাক্টেড আপন করেছে সেটাও আজকে বলেছে। বিচারপতি বসাক জানিয়েছেন, এসএসসি মামলায় তদন্ত চালিয়ে যাবে সিবিআই। অতিরিক্ত শূন্য পদ তৈরির জন্য সিবিআই মনে করলে সন্দেহভাজনদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। হাই নিউজ নেটওয়ার্ক। সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি, রায় পেলেই মুভ করবে। কি গ্রাউন্ডে অ্যাপিল সেট করা হবে সেটা পরে জানানো হবে। প্রথমে প্রেস মিট করে জানালেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সংখ্যার চাকরি যারা করছেন চাকরিজীবী, তাদের চাকরিরত শিক্ষাকর্মী এবং শিক্ষক, তাদের ব্যাপারে সিবিআই এর একটা অভিযোগ ছিল, তথ্য প্রমাণ সহকারে কিছু বক্তব্য ছিল, যেটা মহামান্য আদালত গ্রহণ করেছিলেন এবং বাতিল করেছিলেন অতীতে 2022 সাল থেকেই। তা আজকে নতুন তথ্য প্রমাণ আমাদের কাছে অন্তত তেমন কিছু নেই, তাহলে যে 24,000 জনের যে তালিকা বাতিলের যে রায়, তার বিরুদ্ধে আমরা এই যোগ্য অযোগ্যদের যে কি বলবো বিভাজন, সেটা তো আমরা অবশ্যই এভিডেভিট সহকারে এই কোর্টে কিন্তু পেশ করেছি যে আমাদের চোখে, এবং অবশ্যই সিবিআই এর অনুসন্ধানের পরে কতজন মোট নিয়োগ পেয়েছেন, আমাদের তরফ থেকে সুপারিশ পেয়েছেন, এবং কতজনের ব্যাপারে অভিযোগ আছে। চিন্তা করবেন না, হতাশ হবেন না, জীবনের ঝুঁকি নেবেন না, আমি আপনাদের পাশেই আছি। এসএসসি নিয়ে কলকাতা হাইকোর্টের রায় সম্পর্কে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বলি, বোমা ফাটাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না, বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে একদম স্যাটিসফাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি, তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছে কিনা 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? এসএসসি মামলায় রায় ঘোষণার পরেই হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি যেভাবে শিক্ষিত এবং যোগ্য চাকরি প্রার্থীদের জীবন নষ্ট করেছেন এতদিন ধরে, একের পর এক মামলা সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন, তারপর সুপ্রিম কোর্ট 19টা মামলা এবং তারপরে তার সঙ্গে আরো অনেক মামলা যুক্ত হয়েছিল কলকাতা হাইকোর্টে, জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সব্বর রশিদি ডিভিশন বেঞ্চে, এবং দীর্ঘদিন ধরে তাদের সব কোর্ট আনকোর্ট বিখ্যাত উকিলরা সে মামলা লড়েছিলেন। আজকে হাইকোর্ট তার হাইকোর্টের উপযুক্ত একটা রায় দিয়েছে, প্রথম। দ্বিতীয় কথা, যারা যোগ্য প্রার্থী হিসেবে উঠে আসবেন, যাদের পুনর্মূল্যায়নের ফলে যাদের যোগ্য প্রার্থী এবং চাকরিও করছিলেন, নিশ্চয়ই রাজ্য সরকার, তখন যে রাজ্য সরকার থাকবেন, আমি আশা করছি নির্লজ্জ সরকার আজকেই পদত্যাগ করবে। আশা করতে পারি, আর কি করতে পারি। আমার ক্ষমতা থাকলে আমি তাদেরকে কান ধরে টেনে নামিয়ে দিতাম এই ক্ষমতা থেকে। যোগ্য মানুষের চাকরি যাওয়াতে বিজেপি নেতারা যেভাবে আনন্দ করছে, তা চাকরি প্রার্থীদের পক্ষে বেদনার। মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। বোধহয় শিক্ষক এবং অশিক্ষক সব মিলিয়ে 1,004-5-এর বিরুদ্ধে অভিযোগ ছিল, তা প্রায় 26,000-এর চাকরি গেল। অর্থাৎ যারা যোগ্য, মানে প্রায় 19,000 যারা যোগ্য আছে তাদের চাকরি গেল। অথচ এসএসসিকেই মাননীয় বিচারপতি বলছেন যে টেন্ডার প্রক্রিয়া ডেকে নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করতে এবং এদের
যারা যেটা ওএমআর শিট আছে তার রি-ইভ্যালুয়েট করতে। এখন আমি যেহেতু এসএসসি চাইছে এবং আমরা আইনি পরামর্শ নেব যে এর বিরুদ্ধে, এই আয়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি কিনা। কেননা একজন জনপ্রতিনিধি হিসেবে বলতে পারি, যদি 19,000 জন প্রায় যদি যোগ্য লোকের চাকরি চলে যায়, তাহলে সেটা একজন জনপ্রতিনিধি হিসেবে আমি চিন্তার বলে মনে করি। এবং যেভাবে বিজেপি যোগ্য মানুষের চাকরি যাওয়াতে বিজেপি নেতারা যেভাবে আনন্দ প্রকাশ করছেন, যেভাবে আস্ফালন করছেন, এটা সার্বিকভাবে সমাজের পক্ষে বা যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে খুবই চিন্তার, খুবই বেদনার। এবং আমরা মনে করি যে আইনি পরামর্শ নিয়ে আমরা যদি ঠিক মনে করি তাহলে আমরা অবশ্যই সুপ্রিম কোর্ট যাব। না, এসএসসির রায় আমার মনে হয় না কোনো ভোটে প্রভাব পড়বে, এই কারণে যে এই যারা অযোগ্য তাদের বার করে দিয়ে আমরা যে নতুন নিয়োগ দিতে চাই, এটা তো আমরাই এসএসসি ক্যান অ্যাপ্লিকেশন করেছিল কোর্টে। তাহলে প্রশ্নটা হচ্ছে যোগ্য লোকের চাকরিও যাবে কিনা, প্রশ্নটা এইখানে দাঁড়িয়ে আছে। তাহলে যোগ্য লোকের চাকরি কি চলে যাবে? সেটা কি আমাদের সরকার হতে দিতে পারে? আমার উত্তর প্রাথমিকভাবে হচ্ছে না, পারে না। লোভ ও লুঠের ভয়াবহ পরিস্থিতি স্পষ্ট হয়ে যাচ্ছে, দায় অন্য কারণ না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর। কোর্টের নির্দেশে 25,000-এর বেশি যাদের চাকরি খারিজ হলো, এটা একটা ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে। লোভ এবং লুঠের কি পরিণতি ভয়াবহ, এটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি এবং তার দলের লোভ এবং লুঠ এই করতে গিয়ে বেআইনি কাজ হলো, দুর্নীতির কাজ হলো এবং শেষমেশ সুপ্রিম কোর্ট পর্যন্ত ঘুরে কার্যত চাকরিটা খারিজ হলো। যাদের চাকরি খারিজ হলো তার মধ্যে একটা অংশ জেনুইন। কি করবেন তারা? এখন তাদের বয়স বেড়ে গেল, তারপর তাদের কি হবে? যারা কাজ করছিলেন লুঠের টাকা দিয়ে, তাদেরও বয়স বেড়ে গেল, তারা অন্য কোনো কাজ করতে পারতেন, বয়স বেড়ে গেল, তারাও বিপদের মধ্যে পড়লেন। দায় কিন্তু মমতা ব্যানার্জির, দায় অন্য কারণ না। আর 2016 মানেটা কি? 2016 মানে মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, তার যোগ্য সঙ্গীর নাম শুভেন্দু অধিকারী। তখন কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপি নয়, এখন বিজেপি। ফলে তৃণমূলের অপরাধে, মমতা ব্যানার্জি এবং শুভেন্দুদের অপরাধে তারা কেউ ভাগ করে নিয়ে তৃণমূল বিজেপি হতে পারেন, কিন্তু এদের লোভ, লালসা এবং লুট আর দুর্নীতি, তার দায় গোটা পশ্চিমবাংলার ভবিষ্যৎ প্রজন্মকে বিপর্যস্ত করছে। স্কুল শিক্ষার কি হবে, এই মানুষদের কি হবে, যারা রাস্তায় বসে আছেন তাদের কি হবে? তাদের বয়স তো বেড়ে গেল, এর দায় কি মুখ্যমন্ত্রী নেবেন? সোমবার এসএসসি চাকরি বাতিলের রায়, এই মামলায় সমস্ত বেআইনি চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই প্রসঙ্গে সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্য কি বলেছেন শুনুন। এসএসসি মামলার রায় বেরিয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়। ভোটের মুখে এক ধাক্কায় 23-24 হাজার শিক্ষক পদ বাতিল হয়ে গেল। চাল আর কাপড় আলাদা করতে পারেনি হাইকোর্ট। তৃণমূলের দুর্নীতির সৌজন্যে যোগ্য চাকরি প্রার্থীরা মার খেয়ে গেলেন। আমরা যোগ্য চাকরি প্রার্থীদের পাশে আছি প্রথম থেকে, এবং যারা চাকরি পাওয়ার কথা ছিল না, তৃণমূলকে টাকা দিয়ে সাময়িকভাবে চাকরি জুটিয়েছিলেন, তৃণমূল আশ্বস্ত করেছিল, তাদেরকে এখন বলছি, কোথায় কোন সরকারি অফিস, কোথায় কোন তৃণমূলের পার্টি অফিস, কোথায় কোন তৃণমূল নেতা আপনার থেকে টাকা নিয়েছিল, তার কাছে যান, প্রয়োজনে আমরা থাকবো, টাকা ফেরত চান গিয়ে। মানুষকে লুট করে, মানুষকে বিভ্রান্ত করে যারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে, তাদের শাস্তি প্রয়োজন। এ শুধু এসএসসি বলে নয়, টেট, অন্যান্য পিএসসি, যাদবপুরের তৃণমূল প্রার্থী টেটে নাম জড়িয়েছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একবার ডাকলো, গেলেন, পরের বার ডাকলো, গেলেন না, কেউ কিছু বলল না। তার মানে কি সেটিং করলো? কোন সেটিং এর বরাব হয়, কোন সেটিং এর ভরসায় তৃণমূল দুর্নীতি করে গেছে এতদিন? আমরা এগুলোর জবাব চাই, দুর্নীতিগ্রস্তদের শাস্তি চাই। যারা যারা চাকরি চুরিতে নাম জড়িয়েছে, হয় জেলে যাবে, নয় বিজেপিতে যাবে। বিজেপিতে গিয়ে পার পাবে না, জেলে পাঠানোর জন্য লাল ঝান্ডা আছে। সোমবার এসএসসি মামলায় সব নিয়োগ বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। সেই প্রসঙ্গে দার্জিলিং এর বিদায়ী সাংসদ এবং নির্বাচনী প্রার্থী রাজু বিস্তার মন্তব্য, আগে সরকারকে বাদ দেওয়া উচিত। 24,000 जो है, जिन लोगों को नौकरी मिला था और हाईकोर्ट का सख्त आदेश आया है कि एक तो उनको खारिज कर दिया और उनको ये कहा कि अब तक जो भी आपको तनख्वाह मिला है सरकार की तरफ से वो वापस लौटाना है। लेकिन दोष उस 24,000 का नहीं है। जिस
शिक्षक ने पढ़ाई करके और जो है पूरा जीवन मतलब पढ़ाई में लगा दिया, घर परिवार की संपत्ति लगा दी और जाकर के उसको नौकरी मिली, और जिस व्यवस्था में मिली, मैं उस 24,000 को दोषी नहीं मानता। पापी दोषी वो है जिस नेता ने पैसे दिए, और जो है कानून को सख्ती से कार्रवाई पहले उन लोगों के ऊपर जरूर करना चाहिए जिन नेताओं ने भ्रष्टाचार किया, जिन नेताओं ने उनको मजबूर किया पैसे देने के लिए, एक उनके ऊपर कार्रवाई होना चाहिए। दूसरा, जो नेताओं के चमचे हैं, या नेताओं के 26 परिवार के लोगों को जिनको नौकरी मिली, उनके ऊपर कार्रवाई होनी चाहिए। अब 24,000 के 24,000 जनता, वो तो जो है मतलब दोषी नहीं हो सकती, लेकिन उस प्रक्रिया में फंस गए वो, क्योंकि आपने स्टेट का माहौल ऐसा बना दिया, बगैर 10 लाख 20 लाख 25 लाख दिए आपको नौकरी नहीं मिलती। तो मुझे लगता है, मैं तो ये कहूंगा, कोर्ट को पहले सरकार को बर्खास्त कर देना चाहिए। এসএসসি নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছিল রাজ্যের শিক্ষা দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। সেই চাকরি পেয়েছিলেন ববিতা সরকার, কিন্তু ববিতার চাকরিও স্থায়ী হয়নি। তার চাকরি পেয়েছিলেন অনামিকা রায়। সোমবার কলকাতা হাইকোর্টের রায়ের পর সেই অনামিকার চাকরিও বাতিল হলো। উচ্চ আদালতের রায়ের পর অনামিকা বললেন, রায় শুনে ভীষণ হতাশ। অযোগ্যদের জন্য এভাবে আবার পরীক্ষা দিতে হবে, এটা ভেবে হতাশ লাগছে। স্বভাবতই খুবই হতাশ, কারণ এইরকম রায় হবে এটা কখনো আশা করিনি। মানে কিছু অযোগ্য চাকরি প্রার্থীর জন্য যে যোগ্য চাকরি প্রার্থীদের এইভাবে মানে একটা সমস্যার মধ্যে পড়তে হবে বারবার, সেটা আজকে না, মানে অনেকদিন আগে থেকে কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের বিভিন্ন রকমভাবে সমস্যায় পড়া হচ্ছিল এবং বারবার করে প্যানেল ক্যান্সেলের হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল। তো এটা আমি ভেবেছিলাম যে হয়তো বিচার ব্যবস্থার প্রতি তো আমাদের প্রথম থেকে আস্থা রয়েছে আমার, তো আমি ভেবেছিলাম হয়তো এমন একটা রায় হবে সেখানে হয়তো যোগ্য চাকরি প্রার্থীদের কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না, কিন্তু সেটা আমার সম্পূর্ণ ধারণাটা ভুল দেখলাম আমি, যে ভুল প্রমাণিত হলো। যে আজকে যে রায় হলো, সেই রায়টা কিন্তু একেবারে কোনোভাবে আশা করা যাচ্ছে না যে এটা কেমন একটা রায় হলো, যে কিছু জন অযোগ্য চাকরি প্রার্থীদের জন্য তাদেরকে কিন্তু প্যানেল থেকে অনেকদিন আগেই আলাদা করে বের করে দেওয়া হয়েছে, যে নাম ওএমআর ম্যানিপুলেশন, র্যাঙ্ক জাম্প সবটাই কিন্তু, বা প্যানেল এক্সপায়ার হওয়ার পর যারা চাকরি পেয়েছে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা করে আদালতে পেশ করা হয়েছিল সেই সমস্ত নথি। কিন্তু আজকে দেখা গেল যে পুরো প্যানেলটাই কিন্তু ক্যান্সেল করা হলো। তাহলে তো সেই ইয়ের কোনো আর মানে মান্যতাই থাকলো না। তাহলে এতদিন ধরে যে তদন্ত হলো, বা এতদিন ধরে যে এত রকম কিছু হলো, জমা পড়লো আদালতে, তাহলে তো সেগুলোর কোনো রকম, তাহলে তো প্রথমেই প্যানেল ক্যান্সেল করে দিতে পারতো। তো এতটা সময় নেওয়ার তো দরকার ছিল না আমার মনে হয়। তো আমার মনে হয় যে মানে খুবই একটা বাজে, মানে কি বলবো, মানে আমার দিক থেকে একটা মানে এই রায়টা ভীষণভাবেই একটা প্রভাব ফেললো আর কি যোগ্য চাকরি প্রার্থীদের মনে। কারণ এই রায়টা হবে আমরা কখনো আশা করিনি। আমরা ভেবেছিলাম যে না, আদালতের কাছে যেহেতু সব রকম তথ্যই আছে, সব রকম নথি আছে, তাহলে রায়টা হয়তো সেই রকমই হবে যে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের আদালত আলাদা করতে পারবে, কিন্তু সেটা একদমই করলো না। সেটা দেখা গেল যে পুরো প্যানেলটাই বাতিল করে দিল, কিন্তু এটা কিন্তু কখনোই কাম্য নয়। 6 বছরের লড়াই সয়েছে বহু ঘাত প্রতিঘাত, দেখেছে নানা চমকও। 2018 থেকে 2024 কি হয়েছিল আমরা দেখব এক নজরে। বিকাশ ভবনের সামনের রাস্তায় ছোটখাটো প্রতিবাদ বিক্ষোভ থেকে শুরু। 2018 সালে সেখানে বিক্ষিপ্ত স্লোগান, ধর্ণা চলত মাঝে মধ্যেই, কিন্তু কেন চলতো জানতেন না অনেকেই। স্কুলে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ তখন সবে বুদবুদের মতন মাথা তুলেছে, ঢেউ উঠতে ঢের দেরি। অভিযোগ ছিল 2016 সালের এসএসসি পরীক্ষায় স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগের ক্ষেত্রে বিপুল দুর্নীতি হয়েছে, কিন্তু চাকরি প্রার্থীদের চিৎকার পাত্তা পায়নি বিকাশ ভবনে। তা বলে প্রতিবাদ থেমে থাকেনি, ক্ষোভ বাড়ছিল, একে একে সংগঠিত হচ্ছিলেন ক্ষুব্ধরাও। শেষে 2019 সালের মার্চ মাসে প্রথম নিয়োগ দুর্নীতি বিরোধী প্রতিবাদ একটি আপাদমস্তক আন্দোলনের চেহারা নেয়। তখন রাজ্যে এবং গোটা দেশে লোকসভা ভোটের প্রস্তুতি। সেই সময় কলকাতা প্রেস ক্লাবের সামনে দুর্নীতির প্রতিবাদে অনশনে বসলেন চাকরি প্রার্থীরা। 29 দিন ধরে চলল সেই অবস্থান, কিন্তু ভোটের সময় উৎখাত হতে হলো। এরপর একে একে সল্টলেকের করুণাময়ীতে 187 দিনের ধর্ণা অবস্থান। সেখান থেকে আন্দোলন উঠে আসে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে। ততদিনে কেটে গিয়েছে প্রায় 2.5 বছর। চাকরি প্রার্থীদের আন্দোলন আরও জমি পেয়েছে, সংখ্যা বেড়েছে আন্দোলনকারীর। নিজেদের অভিযোগ নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা।
2021 সালের 5ই আগস্ট কলকাতা হাইকোর্টে রুজু করা হয় স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলা। একটি গ্রুপ সি নিয়োগ, অন্যটি গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত মামলা। ওই একই সময় রাজ্যের স্কুলে নবম দশমের শিক্ষক নিয়োগেও দুর্নীতি নিয়ে মামলা তোলা হয় হাইকোর্টে। প্রায় সমস্ত মামলাই গিয়েছিল তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেখানেই শুরু হয় শুনানি। 2021 সালের নভেম্বরে তিনি প্রথম স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ দেন। দুর্নীতির তল পেতে তদন্তে নামে কেন্দ্রীয় সংস্থা। এক ধাক্কায় 2.5 বছরের আন্দোলন চলে আসে খবরের শিরোনামে। নতুন করে অক্সিজেন পায় শিক্ষক নিয়োগের সরকারি সংস্থা বিরোধী আন্দোলন। প্রথমে যে মামলাটি সিবিআইতে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় সেটি ছিল এসএসসির গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত মামলা। সন্দীপ প্রসাদ নামে এক চাকরি প্রার্থী করেছিলেন মামলাটি। তারপরে 2022 সালের 15 ফেব্রুয়ারি থেকে 17 মে পর্যন্ত একে একে আরও 7টি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন তিনি। ওই বাকি 7টি মামলা করেছিলেন সাবিনা ইয়াসমিন, নাসরিন খাতুন, সেতাবউদ্দিন, লক্ষ্মী তুঙ্গা, অনিন্দিতা বর্মা, আব্দুল গনি আনসারি এবং ববিতা সরকার। এর মধ্যে শেষ দুটি মামলা রাজ্যের শিক্ষক নিয়োগের দুর্নীতির ছবিটাই আমূল বদলে দেয়। এই দুটি মামলাতেই প্রথম বোঝা যায় নিয়োগ দুর্নীতির শিকড় অনেক গভীরে। এমনকি রাজ্যের মন্ত্রীরাও এই দুর্নীতিতে যুক্ত থাকতে পারেন। এর মধ্যেই প্রথমেই বলতে হয় আব্দুল গনি আনসারির কথা। তারই আইনজীবী ফিরদৌস শামীম আদালতের কাছে নথি দিয়ে দাবি করেন এই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির বিষয়ে সবটাই জানতেন রাজ্যের তৎকালীন শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। স্কুলে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে এসএসসির উপদেষ্টা কমিটির একটা বড় ভূমিকা রয়েছে। এই মর্মে ততদিনে আদালতের কাছে নানা তথ্য এবং নথি জমা পড়েছে। আনসারির আইনজীবী শামীম বলেন পরিকল্পিতভাবে দুর্নীতি করতে পার্থের নির্দেশেই এই উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছিল। হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই নথি জমা পড়ার পরই তিনি নির্দেশ দেন মন্ত্রী পার্থকে সিবিআই এর দপ্তরে গিয়ে হাজিরা দেওয়ার। এর ঠিক 1 মাস পরে আরও একটি মামলা বাংলার মানুষকে চমকে দেয়। 2022 সালের 16 এপ্রিল শিলিগুড়ির এক চাকরি প্রার্থী ববিতা সরকার আদালতে অভিযোগ করেন যোগ্য হওয়া সত্ত্বেও এসএসসি তার চাকরি বাতিল করেছে রাজ্যের এক মন্ত্রী কন্যাকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য। ববিতার ওই অভিযোগে হইচই পড়ে যায়। তথ্য প্রমাণ দিয়ে ববিতা আদালতে দেখান রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর নাম মেধা তালিকায় না থাকা সত্ত্বেও তাকে প্রথম হিসাবে দেখানো হয়েছে। ফলে ওই তালিকার শেষে থাকা ববিতা তালিকা থেকে ছিটকে গিয়েছেন, বঞ্চিত হয়েছেন তার প্রাপ্য চাকরি থেকে। বিচারপতি গঙ্গোপাধ্যায় এই মামলা শোনার 24 ঘন্টার মধ্যেই সিবিআই এর তদন্তের নির্দেশ দেন। কিন্তু বিচারপতির বেশ কয়েকটি সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশও দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্র সামন্তের বেঞ্চ জানিয়ে দেয় সিবিআই নয়, প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন একটি কমিটি প্রথমে এই অভিযোগে তদন্ত করে দেখবে। তৈরি হয় বাগ কমিটি। 13 মে ওই বাগ কমিটির রিপোর্ট পেশ করে হাইকোর্টে। সেই রিপোর্টে স্পষ্টভাবে বলা হয় রাজ্যের স্কুলগুলিতে এসএসসির মাধ্যমে শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে বড় দুর্নীতি হয়েছে। রিপোর্টে বলা হয় মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও 381 জন এসএসসি পরীক্ষার্থীকে সুপারিশপত্র দেওয়া হয়েছিল। এর মধ্যে 222 জনের কোনো প্যানেল এমনকি ওয়েটিং লিস্টেও নাম ছিল না, কারণ এরা লিখিত পরীক্ষায় পাশই করতে পারেনি। তা সত্ত্বেও এদের এসএসসি অফিস থেকে সুপারিশপত্র দেওয়া হয়েছিল। রিপোর্টে এও বলা হয় যে পার্থ চট্টোপাধ্যায়ের অনুমোদনের ভিত্তিতে যে উপদেষ্টা কমিটি তৈরি হয়েছিল তা বেআইনি। আর ওই কমিটির তৎকালীন প্রধান শান্তিপ্রসাদ সিনহা, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং পর্ষদের কর্মী মিলিতভাবে ভুয়ো সুপারিশপত্র দেওয়ার বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিলেন। বাগ কমিটির এই রিপোর্টের ভিত্তিতে আবার শুরু হয় সিবিআই তদন্ত। পরে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে ইডিও যুক্ত হয়। সেই তদন্তেই রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি অভিযান এবং 2022 সালের 23 জুলাই তার গ্রেপ্তারি। ইডি পার্থের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের নামে কেনা দুটি বাড়িতে গিয়ে প্রায় 50 কোটি টাকা নগদ অর্থ উদ্ধার করেন। সেই টাকার পাহাড় থেকে উদ্ধার হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের খামও। ততদিনে প্রাথমিক নিয়োগের দুর্নীতির কথাও প্রকাশ্যে আসতে শুরু করেছে। এই ঘটনার পর পার্থ এবং অর্পিতা দুজনকেই গ্রেপ্তার করে ইডি। গ্রেপ্তার হন শান্তিপ্রসাদ, কল্যাণময় সহ এসএসসি নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত অনেকেই। 2016 সালের এসএসসি মামলায় মোট 24,000 পদে নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ছিল। এর মধ্যে প্রায় 25,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শেষ পর্যন্ত অবশ্য সেই নির্দেশ সম্পূর্ণভাবে কার্যকর হয়নি। বিচারপতির নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান চাকরি হারানো শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। সুপ্রিম কোর্ট প্রথমেই চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দেয়। পরে এসএসসি সংক্রান্ত সমস্ত মামলা 2023 সালের 9 নভেম্বর এসএসসির সমস্ত মামলা হাইকোর্টের বিশেষ বেঞ্চে ফেরত পাঠায়। সেই সঙ্গে নির্দেশ দেয় 6 মাসের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের যাবতীয় মামলা শুনানি শেষ করতে হবে বিশেষ বেঞ্চকে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতন এরপরে এসএসসি সংক্রান্ত মামলায় শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদির ডিভিশন বেঞ্চে। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী আগামী 9 মের মধ্যে শেষ করার কথা ছিল এই মামলা শুনানি। তার আগেই 22 এপ্রিল এসএসসির মামলার রায় ঘোষণা করল আদালত।
ভোটের ঠিক আগেই দুর্নীতির বিড়ম্বনা নতুন নয়। নারদ না নিয়োগ, কোন বিষয়ে বেশি অস্বস্তি, কি বলছে তৃণমূল? 2016 সালের বিধানসভা ভোটের আগে নারদকাণ্ড ফাঁস হয়েছিল। টেলিভিশন স্ক্রিনে দেখা গিয়েছিল শাসক দলের নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদেরা হাত পেতে টাকা নিচ্ছেন। রাজনৈতিক মহলে শোরগোল উঠলেও সেই ভোট বৈতরণী পার হতে তৃণমূলকে ততটা বেগ পেতে হয়নি। কিন্তু 2024 সালের লোকসভা ভোটের 6 দফা বাকি থাকার আগেই হাইকোর্টের রায় চাকরি খুইয়েছেন প্রায় 26,000 জন। এই রায় নতুন করে শোরগোল শুরু হয়েছে নিয়োগ দুর্নীতি নিয়ে, এবং ঘরোয়া আলোচনায় তৃণমূলের নেতারা মেনে নিচ্ছেন নারদকাণ্ডের থেকে এই ঘটনা ভোটে অনেক বেশি অভিঘাত তৈরি করবে, দলকে অনেক বেশি বিড়ম্বনায় পড়তে হবে। সোমবার কলকাতা হাইকোর্টের ওই রায়ের প্রেক্ষিতে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, পার্থ চট্টোপাধ্যায় পাপ চক্রে দলকে এই জায়গায় এসে পড়তে হয়েছে। অনেক আগেই এটা আটকানো যেত, কিন্তু দলে পার্থরাই একটা সময় ছড়ি ঘোরাতেন। পাশাপাশি কুণাল এও বলেছেন, মানুষ নিশ্চয়ই বুঝবেন মমতাদি এবং অভিষেক বিষয়টি জানার পরই ব্যবস্থা নিয়েছেন। কিছু ভুল নিশ্চয়ই হয়েছিল, কিন্তু আদালতের রায়ে যোগ্যদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। তৃণমূলের প্রবীণ নেতা তথা দমদম লোকসভার প্রার্থী সৌগত রায়ের বক্তব্য, অনেক কিছুর তো মুখোমুখি হয়েছি, এবার এটারও হব। পার্থ জেলে রয়েছে, এখন এসব ভেবে কি করব? আমাদের কথা মানুষের কাছে বলতে হবে। নারদের গোপন ক্যামেরা অপারেশনে সৌগতকেও টাকা নিতে দেখা গিয়েছিল। এও শোনা গিয়েছিল তিনি টাকা নিয়ে বলছেন, সো মাচ মানি, থ্যাংক ইউ। কিন্তু সৌগত ঘনিষ্ঠরা বলেছেন, নারদের থেকেও নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়া অনেক বড় ঘটনা। এই অভিঘাত সুদূর প্রসারী হতে পারে, তবে এর দায় সবটাই গিয়ে পড়েছে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর ওপর। যেমন তৃণমূলের এক প্রবীণ নেতা তো বলেই ফেলেছেন, ইচ্ছে করছে জেলে গিয়ে পার্থকে কষিয়ে একটা চড় মেরে আসি। বস্তুত নারদকাণ্ড ছিল তৃণমূলের কয়েকজন নেতাকে জড়িয়ে, কিন্তু নিয়োগ দুর্নীতির সঙ্গে লক্ষ লক্ষ যুবক যুবতীর চাকরি এবং ভবিষ্যতেরও প্রশ্ন জড়িয়ে। 2016 সালে বিধানসভা ভোটের আগে নারদকাণ্ড প্রকাশ্যে আসার পর নির্বাচনী প্রচার সভায় মমতা বলেছিলেন, আগে জানলে তিনি ওই অভিযুক্তদের ভোটে মনোনয়ন দিতেন না। ভোটের ফলাফলে প্রমাণ হয়েছিল জনতা মমতার কথায় আস্থা জানিয়েছিল। উপরন্তু 2016 সালে মমতার সরকার মাত্র 5 বছর ক্ষমতায় থেকেছে, কিন্তু 2024 সালে যে মমতা বিজেপির বিরুদ্ধে রাজ্যে লড়ছেন, তিনি তৃতীয়বার মুখ্যমন্ত্রীত্বে এসেছেন, এবং এই প্রথম একটি ভোটের আগে তৃণমূলের 2 জন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে জেলে যেতে হয়েছে। প্রথমজন পার্থ, দ্বিতীয়জন জ্যোতিপ্রিয়। ফলে পরিস্থিতি এবার কঠিন, কারণ এবার প্রতিষ্ঠান বিরোধিতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, 2016 সালে বাম কংগ্রেসের জোট বিরোধী শিবিরে থাকলেও তারা বিষয়টি নিয়ে সেভাবে জলঘোলা করতে পারেনি। কিন্তু নিয়োগ দুর্নীতি যখন প্রকাশ্যে এসেছে, ততদিনে বিরোধী পরিসরে পোক্ত জায়গা করে নিয়েছে বিজেপি। নিয়োগ দুর্নীতিতে একের পর এক সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে শিরোনামে থাকা বিচারপতি চাকরি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় লোকসভা ভোটেও লড়ছেন। অনেকের মতে জনমানসের তৃণমূল সম্পর্কে এই নেতিবাচক ধারণা তৈরি করা হয়েছিল যখন মমতা অভিষেককে প্রতিহত করার চেষ্টা করেছেন। তখন হাইকোর্টের রায় নতুন করে শাসক দলের ক্ষত তৈরি করে দিল। ভোটের মধ্যে তাতে প্রলেপ দেওয়া যাবে কিনা তা নিয়ে সন্দিহান তৃণমূলের একাংশ। তবে আবার অন্য একাংশের মতে এর দায় পুরোপুরি হাইকোর্টের ওপর, কারণ রায় দিয়েছে হাইকোর্ট। শাসক শিবিরের এই অংশ বলছে, অভিযুক্তদের সঙ্গে যোগ্যদেরও চাকরি বাতিল করে দিয়েছে আদালত, সেটা জনতা বুঝবে। তবে একই সঙ্গে সেই অংশের বক্তব্য, ভোটের প্রচারে বিষয়টা বোঝাতে হবে। যে সূত্রে মনে করা হচ্ছে, সরকারের ইতিবাচক দিকগুলি চিহ্নিত করার বদলে এবার ক্ষত নিরাময়ে বেশি সময় দিতে হবে, বেশি চেষ্টা করতে হবে। ফলে প্রচারের অভিমুখও ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তৃণমূলের আইনজীবী নেতা তথা শ্রীরামপুরের লোকসভা কেন্দ্রের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অবশ্য দাবি, এই রায় ত্রুটিপূর্ণ, এই নির্দেশ দেওয়া যায় না। সুপ্রিম কোর্ট 5 মিনিটে এই রায়ের ওপর স্থগিতাদেশ দেবে। কল্যাণের অভয়বাণী, কারো কোনো চিন্তার দরকার নেই। প্রত্যাশিতভাবেই বিরোধীরা বিষয়টি নিয়ে ময়দানে নেমে পড়েছেন। তাদের মতে নারদের থেকেও বড় বিড়ম্বনা নিয়োগ বাতিল। বিজেপির রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের কথায়, 2016 সালে ছিল বিধানসভা ভোট, এবার দেশের ভোট। এই ভোটে মানুষ ঠিক করে নিয়েছে নরেন্দ্র মোদীকেই ফেরাবেন। সেই আবহে নিয়োগ বাতিল তৃণমূলের কাছে গোদের ওপর বিস্ফোরা হয়ে হাজির হয়েছে। রাজ্যসভায় সিপিএম এর সাংসদ তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্যের বক্তব্য, নারদের সঙ্গে এর কোনো তুলনাই হয় না, কারণ ওটা কয়েকজনের বিষয় ছিল, তাদের কেউ কেউ এখন বিজেপিতে, কিন্তু নিয়োগ দুর্নীতির সঙ্গে গোটা সমাজ জড়িয়ে আছে। তৃণমূল এই ভোটে জবাব পাবে। হাই নিউজ নেটওয়ার্ক। বহরমপুরের মানুষ এবার অধীর চৌধুরীকে মুখের ওপর জবাব দেবেন। কুমারগঞ্জের নির্বাচনী জনসভায় যাওয়ার আগেই বাগডোগরা বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। बहरमपुर में वोट लेने के लिए सब बात करता है और पार्लियामेंट जाकर मोदी जी को गाली करता है। बहरमपुर का जनता इस बार अधीर चौधरी को मुंहतोड़ जवाब देगा। वो पिछले 5 साल बहरमपुर के लिए एक शब्द भी प्रयोग नहीं किया। मोदी जी को पार्लियामेंट में गाली देना उनका काम था। उनका जितना स्टेटस
वो मोदी जी का कृपा में। कांग्रेस का पास आंकड़ा नहीं है, लेकिन मोदी जी ने ऑपोजिशन का रिकॉग्नाइजेशन दिया। स्टेट पुलिस उनका साथ नहीं है, मोदी जी ने उनको सीआरपीएफ प्रोटेक्शन दिलाया घूमने के लिए। तो सब खत्म हो जाएगा 4 जून का बाद। मोदी है तो मुमकिन है। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় নির্বাচনী প্রচারে ঝড় তুললেন মোহাম্মদ সেলিম। সোমবার সকালেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের হরিহরপাড়া বিধানসভার নিশ্চিন্তপুর, বড়হান, প্রদীপডাঙ্গা, তাজপুর, খিদিরপুর, বিহাডাঙ্গা সহ হরিহরপাড়া বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে নির্বাচনী প্রচার সারলেন মুর্শিদাবাদের লোকসভা কেন্দ্রের সিপিআইএম এর প্রার্থী মোহাম্মদ সেলিম। যেখানে আমি যাচ্ছি আমি তো লোকজন নিয়ে ঘুরি না, লাও লস্কর নিয়ে ঘুরি না। যেখানে যাই সেখানে বাম, কংগ্রেসের কর্মী সমর্থক, এমনকি তৃণমূলের সমর্থক, বিজেপির সমর্থক, তারাও জুটে যাচ্ছে আমার সঙ্গে। এটা আমার যেখানে আমি যাই হরিহরপাড়া সারি হরিহরপাড়া। এবার আমাদের কংগ্রেস এবং বামপন্থী যে কোঅর্ডিনেশন টিম আছে তারা যে প্ল্যান করেছে যে পাড়ায় যাবে আমাকে নিয়ে যাবে। আমি গোটা রাজ্য কনস্টিটুয়েন্সি সবকটা পাড়ায় ঘুরছি, সবকটা গ্রামে যাচ্ছি। প্রায় 3/4 হয়ে গেছে, 1/4 বাকি আছে, বাকিগুলো মুর্শিদাবাদ কেন্দ্রে কি রেড রেভলিউশন শুরু হলো? আমরা রেভলিউশন করছি, এরা বললে ভুল হবে। ভোট এটা হচ্ছে দেশটাকে বাঁচানো, সংবিধানটাকে বাঁচানো, আর দেশে বিজেপিকে সরিয়ে একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সরকার তৈরি করা, যারা হকের কথা বলবে, যারা রুটি রুটির কথা বলবে, যারা মানুষকে ভয় দেখাবে না, যারা কে কি খায়, কি পড়ে, কোন ভাষায় কথা বলে, সেই দেখে বুলডোজার দিয়ে ঘর ভেঙে দেবে। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।